নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন অনিন্দিতা দাশের কলমে আপনাদের প্রিয় গোয়েন্দা চরিত্র ইন্দ্রজিতের আরও একটি রোমাঞ্চকর কাহিনী, মেম পুতুল রহস্য। গল্প পাঠে আবির, ইন্দ্রজিতের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, জয় বর্মনের ভূমিকায় মৃন্ময় মান্না, হাবিলদার ও বিজয় মল্লিকের ভূমিকায় জয় ভট্টাচার্য, ইন্সপেক্টর ও রজতের ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, কালুর ভূমিকায় জয় দাস, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন আর ডি ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন অনিন্দিতা দাশের কলমে মেম পুতুল রহস্য। রাস্তার মাঝখানে মারপিট করছিল স্যার, ধরে আনতে বাধ্য হলাম। কনস্টেবল হারুর কথা শুনে থানার ভারপ্রাপ্ত অফিসার অকারণে রুলটা টেবিলের ওপর আছড়ালেন। আমার এলাকায় অকারণে মারপিট একদম বরদাস্ত করা হবে না। মুখের দিকে তেরচা চোখে তাকায়। এলাকায় নতুন দেখছি মনে হচ্ছে, জ্যাকট্যাক কিছু আছে নাকি? এমনি এমনি মারপিটে জড়ালে কিন্তু জেল হাজতেই ঢুকতে হবে। গম্ভীর মুখে জিজ্ঞেস করলো লোকটা, কেন, জ্যাক থাকলে কি কিছু বিশেষ সুবিধা মিলবে নাকি? আপনার কনস্টেবল ধরার পর সুযোগ সুবিধা চাইছিল। উর্দির মর্যাদা জানে না বোধ হয়। এই উর্দির কাজ কিন্তু সাধারণ মানুষকে সাহায্য করা, ক্ষমতার আস্ফালন দেখানো নয়। রাস্তায় মারপিট করছিল তাই ধরে এনেছে, এখন তার থেকেও জ্ঞান শুনতে হবে। দিনকাল দেখছি বড় খারাপ। বেশি বাড়াবাড়ি করলে না ঢুকিয়ে দেব, তখন বুঝবে মজা কাকে বলে। আমি অন্যায়টা কি বললাম? পুলিশের উর্দি তো সেই জন্যই পড়া, যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায়, তাদের সাহায্য করা যায়। কোন জ্যাক আছে রে পেছনে? পুলিশকে লেকচার দিচ্ছিস? সাহস তো দেখছি কম নয়। মিলতেও তো পারে। কোথায় জ্যাকটা গুজেছিস সেটা আগে জানতে হবে না? পকেট থেকে আই কার্ড বের করে টেবিলের ওপর রাখলো লোকটা। স্পেশাল ব্রাঞ্চ, লালবাজার। বুঝেছেন জ্যাকটা ঠিক কোথায় গোঁজা আছে? অত ভারী চেহারা নিয়ে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়িয়ে স্যালুট ঠুকলেন ওসি। ওই চেহারায় অমন তৎপরতা ভাবাই যায় না। এই কিছু মনে করবেন না স্যার, আসলে আপনি আসবেন তা তো আর জানা ছিল না। সেই জন্যে হারুটা অমন বোকার মতন ভেবেছে কোনো নতুন লোক অকারণে আমার এলাকায়। আসলে ওকে ওই রকমই নির্দেশ দেওয়া আছে কি না, কিন্তু আপনি রাস্তায় ওইভাবে মানে কেন? জ্যাক না দেখে নিজের কাজটা করলে আমাদের কাজ করতে একটু সুবিধা হয়। হয়তো এসব কেসে স্পটে আমাদের আসার দরকারই পড়ে না। অবশ্য আপনাদের বলে কি লাভ, কাজ তো করেনই না, উল্টে কেউ কাজ করতে চাইলে তাতে ব্যাগরা দেন। আপনার ওই সাগরেদ হারু, তার বোকামির জন্য আজ আমার হাত থেকে অপরাধীর চর ফাঁকে দিয়ে পালালো। এতদিনের জাল বোনা বৃথা গেল, আবার আমাকে নতুন করে জাল বিছাতে হবে। সরি স্যার, আসলে রাস্তার মাঝখানে আপনি যেরকম করছিলেন আমি ঠিক ব্যাপারটা বুঝে উঠতে পারিনি। কনস্টেবল হারু মাথা চুলকালো। মিস্টার বর্মন কিছুই বললেন না। খুব ভালো জানেন এদের বলে কোনো লাভ নেই। কোনো রকমে একবার চেয়ারে বসতে পেলেই হিসেব নিকেশ কষতে ব্যস্ত হয়ে পড়ে। কান খুলে শুনে রাখুন, এরপর যেন আপনার কোনো হাবিলদার বা কনস্টেবল আমার কাজে বাধা না দেয়। দিলে সঙ্গে সঙ্গে সাসপেনশন বা পানিশমেন্ট পোস্টিং। খেলনার দোকান কাম কারখানা, বাইরে থেকে দেখলে সাদামাটা ছোটখাটো, তবে মোটামুটি ঠাহর করলে দেখলে দেখা যাবে যে 14 থেকে 16 ঘন্টা উৎপাদন চালু থাকে। মফস্বল এলাকার ছোট খেলনা তৈরির কারখানা সম্বন্ধে এমন ইনফরমেশন লালবাজার গোয়েন্দা বিভাগের হাতে এসে পড়েছে যে তাতে সেখানকার বড় কর্তাদেরও খানিক নড়ে চড়ে বসতে হয়েছে। একটা লোক রাত 11:55 হিমগিরি এক্সপ্রেস চেপে বেনারস যাচ্ছিল। পকেট চেক করার পর তার ভেতর থেকে কিছু খুচরো টাকা আর বেনারসের টিকিট পাওয়া গেছে। টিকিটে লেখা নাম যশবন্ত সিং। কিন্তু লোকটা অত সকালে কেন কিউবেল জাংশনে নামলো, কিভাবেই বা সেখানকার ওয়েটিং রুমে বসে মারা গেল, সবটাই এখন পুলিশের কাছে ধোঁয়াশা। ওখানকার স্থানীয় ডাক্তার
পরীক্ষা করার পর হার্ট ফেলিওর সার্টিফিকেট দেয়। আনক্লেমড বডি হিসাবে মর্গে পড়েছিল দেহটা। লোকটার কাছে একটা মাত্র ফোলিও ব্যাগ ছিল। ব্যাগটা পড়েছিল পুলিশ স্টেশনে। ব্যাগ থেকে যে জিনিস উদ্ধার হয়েছে তার কথা জানতে পেরে কলকাতা গোয়েন্দা বিভাগ চমকে ওঠে। বাকি জিনিসপত্রের সঙ্গে ব্যাগে ছিল একটা 6 ইঞ্চি কাঁচের মেম পুতুল, সযত্নে তুলোর মতো কাপড় দিয়ে মোড়া। স্থানীয় পুলিশ কনস্টেবল রামদয়াল সিং পুতুলটা নামানোর সময় টেবিলে রাখতে গিয়ে জোরে ঠুকে ফেলেছিল। সঙ্গে সঙ্গে পুতুলটা টুকরো হয়ে যায়। স্থানীয় দারোগা বীরপ্রতাপ চৌধুরী রামদয়াল সিংকে জব্বর এক ধমক দিতে গিয়ে অবাক হয়ে দেখেন যে ভাঙা কাঁচের ভেতর থেকে 5-6টা কাঁচের গুলি বেরিয়ে আসছে। বীরপ্রতাপের কেমন যেন সন্দেহ হয়, কাঁচের গুলিগুলো হিরে নয় তো। যশবন্ত সিং লোকটা হয়তো হিরে পাচারের সঙ্গে যুক্ত। স্থানীয় জুয়েলার শপের মালিক দেবব্রত পাইনকে ডাকতেই ঘটনায় শিলমোহর পড়ে। মিস্টার চৌধুরী বিস্তারিত রিপোর্ট লালবাজারের গোয়েন্দা বিভাগে পাঠিয়ে দেয়। ভাঙা পুতুলটাকে পরীক্ষা করতে গিয়ে লালবাজারের গোয়েন্দা বিভাগ এক কোণে বিশেষ একটি দোকানের লোগো দেখতে পায়। এরা বিভিন্ন ধরনের কাঁচের পুতুল ম্যানুফ্যাকচার করে থাকে। পুতুলগুলো দেশি, কিন্তু বানানোর কায়দা এত সুন্দর যে দেখলে বিদেশি মেম পুতুল বলেই মনে হয়। পুলিশ কমিশনার মিস্টার সান্যাল লালবাজারের সাহসী অফিসার বলে পরিচিত জয় বর্মনকে দায়িত্ব দেন যে তদন্ত করে দেখতে যে পুতুলগুলো ম্যানুফ্যাকচারিং এর নামে মাধবপুরে কি চলছে। আসুন আসুন, সান্যাল স্যার তো আপনাদের নামে রেকমেন্ড করেছেন এই কেসের জন্য। শুনেছি আপনারা নাকি এর আগে অনেক অসাধ্য সাধন করেছেন, চোখে দেখা এই প্রথম। আলাপ হয়ে ভারী ভালো লাগলো। কিন্তু হাসি মুখে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন জয় বর্মন। মাধবপুর স্টেশনে ইন্দ্র অরণ্যকে নিতে তিনি নিজে হাজির ছিলেন। পুলিশের গোয়েন্দা দপ্তরে এতদিন কাজ করছেন, কিন্তু শখের গোয়েন্দার সঙ্গে কাজ এই প্রথম। একটু অস্বস্তি যে লাগছে না তা নয়, তবে স্বয়ং কমিশনারের অনুরোধ ফেলা যায় কি? গাড়িতে যেতে যেতে ইন্দ্রজিৎ সরকার বলল, সান্যালদা সংক্ষেপে আমার ঘটনাটা বলেছেন, কিন্তু আপনি যদি একটু বিস্তারিত বলেন তাহলে বুঝতে খানিকটা সুবিধা হয়। ইন্সপেক্টর জয় বর্মন সমস্ত ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খ বলে আফসোসের গলায় বললেন, কান টানলে মাথা আসার মতোই বিজয়ের পেটোয়া লোক আমার হাতে এসেই গেছিল জানেন। কিন্তু এখানকার এক কনস্টেবল মাঝখানে এসে গিয়ে, কিন্তু কি জানেন ইন্দ্রবাবু, যেভাবেই হোক ব্যাটাকে ধরতেই হবে। সমস্যাটা হলো ওই ধরার আগে পাক্কা প্রমাণ চাই, নইলে ব্যাটা ঠিক আইনের কোনো ফাঁক গলে পালাবে। খেলনার কারখানার মালিকের নাম কি বিজয়? ঠিক ধরেছেন, লোকটার নাম বিজয় মল্লিক। বেশ অমায়িক চেহারা, স্বভাবে হাসি খুশি, দেখলেই বুঝতে পারবেন না যে ব্যাটা একটা দুষ্কর্মের চাই। একটা সাগরেদের কাছে ওই কাল্লু মিয়া, বেশ বড় সড়ো চেহারা। ওই ব্যাটাকেই সেদিন হাতে পেয়ে গেছিলাম তককে তককে থেকে। কিন্তু কপালে না থাকলে দেখুন আপনারা কতদূর কি করতে পারেন। গাড়ি এসে একটা পুরনো বাংলোর পোর্টিকোর নিচে দাঁড়ালো। জয় বর্মন বললেন, এই বাংলোয় 2টো ঘর আছে আপনাদের জন্য, এখানেই সব থাকার ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে অ্যাটাচ বাথ, ছোট্ট একটা ড্রয়িং ডাইনিং রুমও রয়েছে। বুঝতেই তো পারছেন মফস্বল এলাকা, তেমন সুব্যবস্থা হবে না, তবে অসুবিধায় পড়বেন না। আর রহস্য সন্ধান যখন আপনাদের পেশা, অসুবিধা সুবিধা ঠিকই মানিয়ে নিতে পারবেন। খাওয়া দাওয়া সেরে অরণ্য খানিক বিশ্রাম নেবে মনস্থ করল। পথের ধকল তো বড় কম নয়। রহস্যের গন্ধ পেলে ইন্দ্রজিৎ অতি মানব হয়ে ওঠে, কিন্তু অরণ্য না অতি মানব হতে চায় না অতি মানব হতে পারবে। ইন্দ্রজিৎ বেরিয়ে পড়ল চারপাশ দেখার উদ্দেশ্যে। কোনো তদন্ত শুরু করার আগে চারপাশ পর্যবেক্ষণ করা দরকার, তাতে তদন্তে সুবিধা হয়। এক মুঠো অঞ্চল পায়ে হেঁটে বেড়ালে গোটা ঘন্টা 2-এর মধ্যে সব কিছু ঘুরে দেখা যায়।
উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে বেড়াতে বিজয় মল্লিকের দোকানের সামনে চলে এলো ইন্দ্রজিৎ। মফস্বল এলাকা হলেও দোকানের জায়গাটা বেশ বড়, যদিও বড় শহরের মতো সাজানো গোছানো নয়। দু মুহূর্ত চিন্তা করে সে ভেতর ঢুকে পড়ল। দোকানের মালিক বিজয় মল্লিক কাউন্টারেই বসেছিলেন। নতুন মানুষ দেখে হাসি মুখে স্বাগত জানালেন। এলাকায় নতুন বলে মনে হচ্ছে, এই মফস্বলে আপনাকে স্বাগত জানাই। পাল্টা হাসল ইন্দ্রজিৎ। আপনার দোকানে কালেকশন দেখছি বেশ ইউনিক। তা এসব শৌখিন পুতুল কেনার লোকজন এখানে আছে? দেখুন, আপনি নিজেই বলছেন শৌখিন পুতুল, তা শখ না থাকলে মানুষ এসব কিনবে কেন? আসলে আমার কিছু বাঁধা ধরা কাস্টমার আছে যারা এই ধরনের শৌখিন পুতুল কিনতে আর ঘর গোছাতে ভালোবাসেন। আজকাল ইন্টেরিয়র ডেকোরে এই পুরনো ফ্যাশন ফিরছে। এই ধরুন ব্রাশের ফুলদানি, গ্রামোফোন, গ্র্যান্ডফাদার ক্লক, ভিক্টোরিয়ান যুগের পোর্সেলিন ডল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধরনের পুতুল তৈরির কাঁচামাল থেকে মজুরি সবটাই বেশ খরচ সাপেক্ষ। একটা সুন্দর দেখতে 8 ইঞ্চির মেম পুতুল তুলে ইন্দ্রজিৎ বলল, এটার দাম কত? আপনি যখন এই মফস্বলের দোকানের শৌখিন পুতুল সম্পর্কে আগ্রহী, তখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইসব ডলগুলো ওই ভিক্টোরিয়ান যুগের পোর্সেলিন ডলের আদলে তৈরি। তবে কি জানেন, ভিক্টোরিয়ান যুগের পুতুলদের ভুতুরে পুতুল বলে কিন্তু বদনাম রয়েছে। ওই অ্যানাবেল গল্পটা কিন্তু এই ভিক্টোরিয়ান যুগে তৈরি পোর্সেলিনের পুতুলকে কেন্দ্র করেই। কাজেই বুঝতেই পারছেন এই পুতুলগুলো যেমন সুন্দর তেমন ভয়েরও। তবে যারা এই ধরনের অ্যান্টিক পুতুল পছন্দ করেন, এরকম পুতুল দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন, অথচ দামের জন্য অরিজিনাল সংগ্রহ করতে পারেন না, তাদের জন্য আমি নিজস্ব কারখানায় এগুলো তৈরি করে থাকি। সাধ্যের মধ্যে শখ পূরণের চাবিকাঠি। তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্দ্রজিৎ সরকার বিজয় মল্লিকের দিকে তাকিয়েছিল। লোকটার কথার মধ্যে আন্তরিকতা রয়েছে, কোনো উপর চালাকি তো নজরে আসছে না। তবে কি আসল অপরাধী বিজয় মল্লিক নয়, অন্য কেউ? এই মফস্বল শহরে কে বা কারা বিজয় মল্লিককে ফাঁসানোর চেষ্টা করছে? কি মশাই, ভাবনার অতলে তলিয়ে গেলেন যে। নেবেন নাকি এটা, নাকি নিতান্তই ওই কৌতূহল বশত? আসলে অনেকে আসে তো ওই পুতুলগুলো দেখতে। নেব। কত দিতে হবে? ভারী সুন্দর কিন্তু পুতুলটা। বিভিন্ন পুতুল ভিন্ন ভিন্ন ছাঁচে ফেলে তৈরি হয় নিশ্চয়ই। আপনার কারখানাটা কোথায়, আর শ্রমিক কজন? আপনি কি নিজেই সব দেখাশোনা করেন? খুব বেশি লোক তো লাগে না, তবে আছে কয়েকজন। ও মিলেমিশে কাজ করে বলে আমার তেমন কিছু ভাবতে হয় না। আমি সাধারণত দোকানেই বসি। একজন আছে কাল্লু মিয়া, আর নামটা শুনে মনে হবে পাঁঠা কাটে, কিন্তু খুব দক্ষ জানেন। পুতুলগুলোর ম্যানুফ্যাকচারিং, অর্ডারের কাগজপত্র মেনটেন সব দক্ষ হাতে করে, আমায় কিচ্ছু করতে হয় না। কাল্লু মিয়া ছাড়াও কারখানায় দুজন কর্মচারী আছে বুঝলেন, দুজনই হাইলি এফিশিয়েন্ট। ওরা না থাকলেই ব্যবসা আমি চালাতে পারতাম না। আমি অবশ্য আইডিয়া দিই, আর ওরা খুব সুন্দরভাবে ওই আইডিয়াকে কাজে লাগিয়ে পুতুল তৈরি করে। কথা বলতে বলতে দক্ষ হাতে প্যাক করছিল বিজয় মল্লিক। কথা শুনে ইন্দ্র বুঝল ভদ্রলোক বেশ মজলিসি মানুষ, আসর জমাতে পারে। মোড়কটা ইন্দ্রের হাতে তুলে দিয়ে বলল, দেখে সাবধানে নেবেন, পোর্সেলিনের তৈরি তো। এটা আবার কি নিয়ে এলেন? বিজয় মল্লিকের দোকানে গেছিলেন নাকি? অবাক গলায় প্রশ্ন করলেন জয় বর্মন, স্পেশাল ব্রাঞ্চ লালবাজার। হাসল ইন্দ্রজিৎ সরকার। আর একটা পুতুল কিনে ফেললাম বিজয় মল্লিকের দোকান থেকে। যা দেখলাম পুতুলগুলো সত্যিই ভারী সুন্দর। মল্লিক মশাই কিন্তু বেশ ইউনিক ব্যবসা পেতেছেন। কথা নেই বার্তা নেই, আপনি সিধে একদম দোকানে চলে গেলেন। আরে আড়াল থেকে নজর রাখলে ভালো হতো না? এখন তো ওরা অনেক বেশি সতর্ক হয়ে যাবে, কেস সলভের কি হবে? উত্তর না দিয়েই পাল্টা প্রশ্ন করলো ইন্দ্রজিৎ। বিজয় মল্লিকের পুতুল কারখানায় দুজন এফিশিয়েন্ট লেবার আছে। বিজয় মল্লিক নিজে মুখে বললেন তারা ছাড়া কারখানা চলা সম্ভব নয়। কালু মিয়ার ব্যাপারে আগেই জেনেছি, কিন্তু তারা দুজনকে কি, তাদের পরিচয় সে সম্পর্কে কিছু জানা আছে কি? আচ্ছা, বিজয় মল্লিক কালু মিয়ার হাতের ছাপ, ফটোগ্রাফ আপনাদের লালবাজারের গোয়েন্দা দপ্তরের ক্রিমিনাল রেকর্ডে চেক করেছিলেন? পুরনো পাপীদের সঙ্গে মিলেছে কিছু?
আরে মিললে কি আর এতদিন হাত গুটিয়ে বসে থাকতাম? কাল্লু মিয়ার ফটোগ্রাফ পেলেও হাতের ছাপ এখনো পাইনি। ব্যাটা পুরো পাঁকাল মাছ। এইভাবে ধরে ফেললাম, অমনি ব্যাটা জাল কেটে পালায়। আর যে দুজন ওই এফিসিয়েন্ট লেবারের কথা বলছেন, তাদের নাম ভিখু আর রজত। দুজনেই আমাদের আতস কাচের নিচে রয়েছে, কিন্তু প্রমাণ ছাড়া। বুঝলাম। চিন্তিত মুখে ঘাড় নাড়ল ইন্দ্রজিৎ সরকার। এই তিনজনেরই হাতের ছাপ জোগাড় করা সর্বাগ্রে দরকার। মনে হচ্ছে রহস্যের চাবিকাঠি ওখানেই। আপনি খামোকাই পোর্সেলেনের পুতুল কিনতে গেলেন কেন? ঘর সাজাবেন? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ইন্দ্রজিৎ সরকার ঘুরিয়ে ফিরিয়ে পুতুলটা দেখে জয় বর্মনের দিকে এগিয়ে দিল। সেই বিশেষ লোগোটা এখানে দেখতে পাচ্ছেন কি? ঘুরিয়ে ফিরিয়ে দেখে আতস কাচের নিচে পরীক্ষা করে ইন্সপেক্টর জয় বর্মন পুতুল ফিরিয়ে দিলেন। অদ্ভুত ব্যাপার দেখছি, এই পুতুলে কোনো লোগো নেই। সঙ্গে সঙ্গে পুতুলটাকে আছাড় মারল ইন্দ্রজিৎ। শব্দ করে ছড়িয়ে পড়ল কাঁচের টুকরো। ভেতরে কোথায় গেলে? কিচ্ছু নেই। চোখ নাচালো ইন্দ্রজিৎ। কি বুঝলেন? তার মানে যে বিশেষ পুতুলের মধ্যে চোরায় রত্ন টত্ন পাচার হতো, তাতেই ওই বিশেষ লোগো খোদাই করা থাকতো, যাতে রিসিভার সেটা দেখলেই বুঝতে পারে কোথা থেকে জিনিসটা এসছে আর ভেতরে কি আছে। একদম ঠিক। আমাদের জানতে হবে বিজয় মল্লিক কোম্পানির লোগোর বিষয়ে জানে কিনা, নাকি তাকে অন্ধকারে রেখেই। উত্তেজিত কণ্ঠে জয় বর্মন বললেন, আপনাদের একটা খবর দিই। বর্ধমান স্টেশনের ওয়েটিং রুম থেকে একটা ব্যাগ বাজেয়াপ্ত হয়েছে। লোকটার ব্যাগের ভিতর থেকে যে মেন পুতুল পাওয়া গেছে, তার কোমরের কাছে বিজয় মল্লিকের কোম্পানির লোগো। কিন্তু ব্যাগটা বাজেয়াপ্ত হলো কিভাবে? মালিককে কি গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করতে পারলে তো সমস্যাই ছিল না ইন্দ্রবাবু, কিন্তু লোকটা যেই বুঝেছে পুলিশ তার দিকে নজর রাখছে, অমনি ওয়েটিং রুমে ব্যাগটা ফেলে চম্পট দিয়েছে। সাদা পোশাকের যে পুলিশ অফিসার নজর রাখছিল, সাময়িক অন্যমনস্ক হওয়াতেই এই বিপত্তি। কপাল, বুঝেছেন ইন্দ্রবাবু, কপাল। নইলে ব্যাটা এইভাবে আমাদের ফাঁকি দিয়ে পালায়। আমরা অবশ্যই অফিসারকে সাসপেন্ড করেছি, কিন্তু তাতে কি লাভ? কেসের অগ্রগতি তো দূরস্থ। যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। চিন্তিত মুখে ইন্দ্রজিৎ সরকার বলল, এর মধ্যেও কি হিরে পাওয়া গেছে? না, নবরত্ন। সম্ভবত কোনো নামী ব্যবসায়ী স্ত্রী বা পুত্রবধূ কিংবা কন্যার রত্নখচিত নেকলেস তৈরির বরাতের জন্যই রত্নগুলো পুতুলের মধ্যে ভরে সাপ্লাই করা হচ্ছিল। প্রত্যেকটাই সাইজে বেশ বড়, আর এদের মধ্যমণি দুষ্প্রাপ্য গোলাপি হিরে, সবচেয়ে বড় আর দামি। আপনার ফোর্সে ঠিক কতজন আছে? বিশ্বাস করা চলে? ইন্দ্রের প্রশ্ন শুনে চমকে উঠে জয় বর্মন বললেন, আছে কয়েকজন। শহরে খবর দিলে রাতের মধ্যেই এসে পড়বে। এই জোনা 4-5, খুব বিশ্বস্ত। স্থানীয় পুলিশের ওপর একদম ভরসা নেই আমার। মুশকিলটা হলো, আমার ধারণা এরা বিজয় মল্লিকের থেকে টাকা খায়। তার ফোর্স নিয়ে আপনি কি করতে চাইছেন বলুন তো? আমাদের হাতে তো জোরালো কোনো প্রমাণও নেই, আর পালের গোদাটাকে সেটাও তো জানা নেই। গ্রেপ্তার করবেন কিভাবে? সেটা বরং আমার ওপর ছেড়ে দিন। কারখানার পেছনে পাঁচিলটা দেখেছেন নিশ্চয়ই। একটা জায়গা আছে ভাঙাচোরা, ওখান দিয়ে ঢুকে আমাদের চারপাশে ছড়িয়ে পড়তে হবে। আপনি কি বলতে চাইছেন? এবার আমি পরিষ্কার বুঝতে পারছি। বামাল সমেত গ্রেপ্তার করতে চাইছেন, তাই তো? পুলিশি তৎপরতায় ওদের দুটো প্রজেক্ট ফেল করেছে। এটা ওদের জন্য বড় সহজ ব্যাপার নয়। পরিকল্পনা স্থির করতে দলের লোকজন একসঙ্গে বসবে, আর আমাদের কাজ হবে অতর্কিতে প্রবেশ করে ওদের পরিকল্পনা ভেস্তে দেওয়া। কি বুঝলেন? বুঝলাম। আপনি একদম ঠিক ধরেছেন। সেই জন্যই আপনি বাকি অফিসারদের থেকে আলাদা। রাত 9টার মধ্যে তৈরি হয়ে ইন্দ্রজিৎ অরণ্য পুলিশের দল দিয়ে ঢুকে পড়ল। জয় বর্মন হামাগুড়ি দিয়ে এগোতে লাগলেন কারখানার দিকে। ইন্দ্রজিৎ ফিসফিসিয়ে বলল, ওখানে কিচ্ছু পাবেন না। ওই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চলুন।
ওখানে লতাপাতার আড়ালে একটা ভাঙাচোরা ঘর রয়েছে, জানলার কাঁচটাও ভাঙা। মনে হয় আমাদের সুবিধেই হবে। সত্যি ঘরটা প্রায় ভেঙে পড়েছে, দেওয়ালের জায়গায় জায়গায় ইট বের করা। কাঁচ ভাঙা জানলায় উঁকি দিয়ে দেখল কাল্লু মিয়া আর সেই দুই পুতুল কারিগর ভিখু রজত একসঙ্গে বসে গভীর আলোচনায় মগ্ন। জয় বর্মন ফিসফিসিয়ে বললেন, এই কারণেই কারখানায় এতদিন নজর রেখেও আমি কিছু ধরতে পারিনি। স্থানীয় পুলিশকে টহল দিতে পাঠিয়েছিলাম কয়েকবার, কাজের কাজ কিছুই হয়নি। ওরা এই ঘরের ব্যাপারে আমাকে কোনো ইনফরমেশনই দেয়নি। এখানকার পুলিশও নিশ্চয়ই এদের সঙ্গে জড়িত। তা আপনি জায়গাটাকে খুঁজে বার করলেন কিভাবে? পরে সব বলবো, আগে এদের পরবর্তী কার্যকলাপের খবর জেনে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করি। ভাঙা জানালায় ইন্দ্রজিৎ সরকার কান পাততেই শুনতে পেল কালু মিয়া বলছে, দেখ, ব্যাপারটা কিন্তু আমাদের জন্য বেশ চিন্তার হয়ে গেল। পর দুটো ব্যাপার বিপক্ষে চলে গেছে, অনেকগুলো টাকার লোকসান হলো। পুলিশের চড় আমাদের উপর গোপনে নজর রাখছে। তোরা জানিস, বিজয় মালিকের দোকানে একটা কলকাতার গোয়েন্দা এসে হানা দিয়েছে। নানা রকম কথাবার্তা বলে পুতুল কিনে নিয়ে গেছে। তুমি হাসালে গুরু। অন্ধকারে রজতের সাদা দাঁতের ঝলক দেখা গেল। পোর্সিলিনের পুতুল নিয়ে কলকাতার গোয়েন্দা কি করবে? খেলবে? আর ওই বিজয় মল্লিকের কথা বলছো তুমি? কি বোঝে বেটা? সব সময় তো খালি বক 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 করতে ব্যস্ত থাকে। সেটা তো তোদের সামনে। এই যে দুটো ঘটনা ঘটলো না, তার জন্য কম কথা শুনতে হয়নি আমায়। আমি নাকি তলে তলে বিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে ওর ব্যবসা সর্বনাশ করার চেষ্টা করেছি। দামি দামি রত্ন পাচার করে গোপনে নিজের পকেট ভরেছি। কি বলছো গো? বিজয় মল্লিক তবে এই রত্ন পাচারের বিষয়টা সব কিছু জানে? তুমি এতদিন এই ব্যাপারটা আমাদের কিছু বলনি তো। তোরা যতটা সহজ মানুষ ভাবছিস, বিজয় মল্লিক ততটা সহজ মানুষ নয়। এই ফিল্ডের পাক্কা খেলোয়াড়। বারণ ছিল এই খেলায় যে আসল মাথা সে কথা তোদের যেন কোনোদিন না জানাই। তাহলে এখন জানালে কেন? বিজয়ের জন্য নিজে মরবো নাকি? দেয়ালে পিঠে না ঠেকলে কোনোদিন জানাতাম না। এবার আমরা তিনজন মিলে দল করব, বিজয় মল্লিককে একেবারে শেষ করে দেবো। তোরা তো জানিস না, একসময় বিজয় খুন পর্যন্ত করেছে। আর এই পুতুলের মধ্যে হীরা পাচারের আইডিয়াটা ব্যাটার মাথা থেকেই তো বেরিয়েছিল। পোর্সিলিনের পুতুলের আড়ালে দামি রত্নের ব্যবসা, আহা! কিন্তু এখন ব্যাটা দিব্যি সাদর ভেগ ধরতে চাইছে। হ্যাঁ, নিজেরটা গুছিয়ে নিয়ে পুলিশকে আমাদের পিছনে লেলিয়ে দিচ্ছে, যেন এতদিন ধরে সব অপরাধ আমরাই করেছি। বিজয় মল্লিক শুধু পুতুলের ব্যবসা নিয়ে দিন কাটাচ্ছে। আহা গো! এতদিন ধরে এত কিছু চেপে রেখেছো গুরু? যা দেখছি বিজয় মল্লিক তো পাক্কা শয়তানের চর। কাকে খুন করেছিল তুমি জানো? জানবো না কেন? কম দিন তো আর বিজয়ের সঙ্গে সম্পর্ক না। সম্পত্তি নিয়ে বচসার জেরে নিজের বাপটাকে মেরেছে। এমনভাবে পরিকল্পনা সাজিয়েছিল কেউ টেরটিও পায়নি। বংশের একমাত্র ছেলে ছিল, বাপ মরতেই একেবারে কর্তা হয়ে বসলো। তারপরে এই পুতুলের ব্যবসা ধরলো, তলে তলে দামি রত্ন পাচার। কেমন বুদ্ধি বল দেখি? সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। তাহলে তুমি এখন কি করতে বলো গুরু? আমাদের জন্য বিজয় মল্লিক ক্রমশ বিপজ্জনক হয়ে পড়ছে। যে কোনো উপায় হোক বেটাকে নিকেশ করতেই হবে। আজ অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এমন ভালো দিন আর মিলবে না। তুই আর ভিখু মিলে বেটাকে নিকেশ করে গাবতলার চরে ফেলে দিয়ায়। পুলিশকে আমি সামলে নেব। কিন্তু গুরু, এমনিতেই আমাদের ওপরে পুলিশের গোয়েন্দার নজর পড়েছে। কলকাতা থেকে আসা গোয়েন্দার দল এখানেই ঘাঁটি গেড়েছে। এখন যদি আবার একটা খুন হয়, আমরা তো আরও ফেঁসে যাব না? ধর বোকা, আমরা কেন ফাঁসবো? পুলিশের তদন্তের পুরো ফোকাস থাকবে খুনে। ওসব মূল্যবান রত্ন পাচার, পোর্সিলিনের পুতুল সব সাইডে এসে যাবে। হতভাগা বিজয়টা যদি পরস্পরের চেনার জন্য এই মনোগ্রাম ব্যবহার না করতো, তবে কোনোদিনও পুলিশ ওই মাধবপুরে পৌঁছাতে পারতো না। তখনই বলেছিলাম কাজটা কাঁচা হচ্ছে। শুনলো আমার কথা? আমার কথা মন দিয়ে শোন। নিজেদের বাঁচতে হলে বিজয় মল্লিককে মরতেই হবে। গাবের চরের অবস্থা তো জানিস। সকালে পুলিশ এসে মৃতদেহ আবিষ্কার করতে করতে অর্ধেক দেহ শিয়াল কুকুরে টেনে নিয়ে যাবে, আর বাকি অর্ধেকটা তখন পুলিশ হাতে পাবে। আপনাকে আগেই বলেছিলাম না, এই বিজয় মল্লিক সাংঘাতিক লোক। কেবল ভদ্রলোকের ভান করে লোকের সামনে নিজের ইমেজ বজায় রাখে। কি মারাত্মক অবস্থা দেখেছেন?
নিজের বাবাকে অবধি ছাড় দেয়নি? ঠোঁটে হাত দিয়ে চুপ থাকার ভঙ্গিতে ইন্দ্রজিৎ সরকার বলল, চুপ চুপ চুপ, সামান্য আওয়াজও কিন্তু ওদের মনে সন্দেহের উদ্রেক ঘটাতে পারে। এই মুহূর্তে ওদের মনে কোনো রকম সন্দেহ জাগানো আমাদের জন্য ঠিক হবে না। অন্ধকার মেঘে দাঁড়িয়ে থাকা ইন্দ্ররা কান পেতে শুনতে পেল রজত বলছে, কিন্তু ওই শয়তানটাকে মারবো কি করে? বিজয়ের বাড়ির খিড়কি দরজাটা ভেজানো থাকে। মন্ত্রগুপ্তির ভঙ্গিতে রজত ভিখুর দিকে তাকিয়ে চোখ টিপল কালু। ওই দরজা দিয়ে সোজা দোতলায় চলে যাবি, ডান দিকে ঘুরলেই বেডরুমের দরজা। অবশ্য তোরা তো বিজয় বেডরুম চিনিস, কাজের সূত্রে গেছিস অনেকবার। দাঁড়া, আমার পকেটে একটা স্প্রে বোতল আছে, এই দেখ। জাস্ট 3 বার নাকের সামনে স্প্রে করবি, ঠিক আছে? কাল সকালের আলো বেচারাটাকে আর দেখতে হবে না। যেন খুব জব্বর একটা রসিকতা করেছে এমন ভঙ্গিতে হো হো করে হেসে উঠল কালু। বড় বড় চোখ করে ভয়ার্ত কণ্ঠে রজত বলল, তবে বিষ আছে? ওস্তাদ, তুমি বিষ কোত্থেকে জোগাড় করলে? বিষের কারবার আমি করব না। শয়তানটা নাকে দেওয়ার সময় যদি আমার নাকে গন্ধ চলে যায় তবে তো আমিও সঙ্গে সঙ্গে ফিনিশ। পোর্সিলিনের পুতুল নিয়ে কাজ করছিস এতদিন, আর এটুকুনিও জানিস না তোরা? কি শিখলি তবে? ওই পুতুল বানানোই হবে তোদের দ্বারা। বড় কিছু স্বপ্ন সারা জীবন দেখে যা শুধু। ছোট্ট হ্যান্ডব্যাগ থেকে পোর্সিলিং এর মাস্ক বার করে কালুয়া বলল, এটা দিয়েই কার্যসিদ্ধি হয়ে যাবে। তোদের কালু তার এত কাঁচা খেলোয়াড় নয়। এই মাস্কের নাকের ফুটো বরাবর রবার সেট করা আছে, ঠিক সময় পরে নিবি আর ঘর থেকে বেরিয়ে খুলে দিবি, ব্যাস, তোদের কিচ্ছুটি হবে না। অথচ বিজয় মল্লিকের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। কিভাবে মরলো সেটা পুলিশ খুঁজে বের করবে, তাতে তোর আমার কি? পুতুল তৈরি করা বন্ধ না হলেই হলো। এই জন্যই তোমায় ওস্তাদ বলি। কি জব্বর আইডিয়া বার করেছো মাইরি। উত্তেজনায় রজত মাস্কটা পরে দেখতে গেল। এখন না, এটার ভেতরে যে পরত দেওয়া হয়েছে তার রবার বেশিক্ষণের জন্য কাজ করবে না। ঠিক যখন কাজ করার সময় আসবে সেটুকুনি করবে। তুই ঘরে ঢুকে স্প্রে করার আগে ওটা পরে নিস। বাকিটা তো আগেই বুঝিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই তোর। দরকার হলে ফোন করে নিবি, আমার 2য় নাম্বারটা আছে তো তোর কাছে। ঠিক আছে ওস্তাদ। হঠাৎই শব্দ করে হেঁচে ফেলল অরণ্য। অনেক চেষ্টা করেছিল আটকাবার, কিন্তু চেষ্টা করলেই কি সব হয়? রাতের নিস্তব্ধতা চিরে কালুয়ার তীব্র চিৎকার শোনা গেল, কে কে ওখানে? মোবাইলের ইনবিল টর্চ 3টে জ্বলে উঠল তৎক্ষণাৎ। সাত করে অন্ধকারে সেঁধিয়ে গেল ইন্দ্রজিতের কোম্পানি। কালুয়ার পিছু পিছু বেরিয়ে এলো রজত এবং ভিখু। ভালো করে চারিদিক দেখে মাটিতে এক দলা থুতু ফেলে বলল, দূর দূর, শিয়াল ফিয়াল হবে বোধহয়। নির্ঘাত রাত্রে কোনো গৃহস্থের বাড়িতে মুরগি ধরতে বেরিয়েছে। ফালতু বাওয়াল কাজের সময়। কালুয়া কিন্তু অত সহজে শিয়াল বলে মানতে রাজি হলো না। বেটা পোড় খাওয়া শয়তান। গম্ভীর মুখে বলল, আমি 4-5টা একটু দেখে আসি। ব্যাপারটা সুবিধের বোধ হচ্ছে না। পুলিশের গোয়েন্দা একবার আমাকে নাগাল পেয়ে প্রায় ধরেই ফেলছিল। ভাগ্যিস অসির পেয়ারের হাবিলদার হারু ছিল, নইলে মুশকিল হয়ে যেত। এই সৎ অফিসারগুলোকে নিয়ে যত সমস্যা। সর্ষের দলে ভালো সর্ষে তোদের লাভ কিরে? বাস্তই কয়েকটা শুকনো স্যালুট আর ছোটখাটো 2-4টে মেডেল, তার জন্য তোরা দুজনে ভেতরে অপেক্ষা কর। আমি না আসা পর্যন্ত কোনো অ্যাকশনে যাবি না কিন্তু। ঘাড় নেড়ে ভিখু রজত ভেতরে ঢুকে গেল। রাতের অন্ধকারে কালুয়া টহল দিতে বেরোলো। বলা তো যায় না, পুলিশের কোনো খোঁচর যদি অন্ধকারের সুযোগ নিয়ে ঘাপটি মেরে থাকে। জয় বর্মন চাপা গলায় বললেন, আপাতত চুপ করে বসে থাকুন। যা দেখছি এ বেটার দুষ্কর্মের শেষ নেই। একবার ধরতে পারলে না, এমন 3rd ডিগ্রি দেব যে শিয়াল কুকুর বাঁদরে তফাৎ করতে পারবেন না। গভীর রাত। পায়ে পায়ে সামনের দিকে এগিয়ে আসছে কালু। মন যেন অশনি সংকেত দিচ্ছে তার। জয় বর্মনের পকেটে গোঁজা আছে পেনের মতো দেখতে শক্তিশালী রেকর্ডার। এর মধ্যেই কালুর প্ল্যান রেকর্ড করা আছে। কেউ একজন পেছন থেকে কালুয়ার মুখ চেপে ধরল। কানের কাছে মুখ রেখে চাপা কিন্তু কঠিন স্বরে বলল, এতদিন ধরে তো অনেক প্ল্যানিং করেছিস,
এখন যদি তুই এনকাউন্টারে মারা পড়িস, তোকে কে বাঁচাতে আসবে ভেবে দেখেছিস? জয় বর্মন ইন্দ্রজিৎদের পাশ থেকে সরে গেছেন, বজ্র মুষ্টিতে চেপে ধরেছেন কালুয়ার গলা। কি ভেবেছিলি তোদের গোপন কাজকর্মের কথা পুলিশ টের পাবে না? বিজয় মল্লিককে মেরে কায়দা করে পুলিশের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিলি, আর সেই ফাঁকে বাকি মালগুলো নিয়ে ভিকু রজতকে ফাঁসিয়ে নিজের দিব্যে কেটে পড়বি। পুলিশকে তোরা এত বোকা ভাবিস? কেঁপে উঠল কালুয়া। আমি কিচ্ছু জানি না স্যার, সব নাটের গুরু ওই বিজয় মল্লিক। আমাকে যা করতে বলেছিল আমি তাই করেছি। এখন নিজেকে নিরাপদে রাখতে আপনাদের সামনে সাধু সাজছে। সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কিছুই করিসনি তুই, শুধু বিষাক্ত গ্যাস পাম্প করে বিজয় মল্লিককে মেরে ফেলার চেষ্টা করেছিলি, আর নিজে ধরাছোঁয়ার বাইরে থাকার জন্য গ্লাভস পরে পাম্পটা গুঁজে দিয়েছিলিস ভিকুর হাতে, যাতে ধরা পড়লেও ভিকু শাস্তি পায়, কিন্তু তুই ধরাছোঁয়ার বাইরে থেকে যাস। চালাকিটা ভালোই খেলেছিলিস, কিন্তু শেষ রক্ষা হলো না, এই যা দুর্ভাগ্য। অ্যাটেম্প টু মার্ডারের চার্জ লাগবে তোর এগেনস্টে। কি বলছিলি নিজের কানে শুনতে পাচ্ছিস তো? তোর সব কথা এখানে রেকর্ড করা আছে। যাবজ্জীবন কারাবাস নিশ্চিত। এখন কি নিজের মুখে সব স্বীকার করবি, নাকি 3rd ডিগ্রি লাগাতে হবে? পেছন থেকে ইন্দ্রজিৎ সরকার বলল, আগে রজত ভিকুকে ধরুন, ওস্তাদ এখনো ফিরছে না দেখে ভয় পেয়ে কেটে না পড়ে। আর কোনো শব্দ না করে ইন্দ্রজিৎ অ্যান্ড কোম্পানি ভাঙাচোরা ঘরের দিকে রওনা হলো। হঠাৎ দরজা ঠেলে ইন্দ্রজিৎ ঢুকে পড়তেই পেছন থেকে রজত গলা পেঁচিয়ে ধরলো। ভিকুর দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, তখন আওয়াজ শুনলাম না, সেই শেয়ালি গন্ধ শুকে শুকে এসেছে বলে মনে হচ্ছে। কলকাতার গোয়েন্দা, বড় সাহস দেখছি তোর। একেবারে আমাদের ডেরায় এসে হানা দিয়েছিস। ঠিক তখনই নাটকীয় ভঙ্গিতে অরণ্যকে সঙ্গে নিয়ে ঢুকে পড়লেন ইন্সপেক্টর জয় বর্মন। কালুয়ার হাতে হাতকড়া দেখে ভয় পেয়ে ইন্দ্রজিতের গলা ছেড়ে দিল রজত। পোর্সেলিং এর মাস্কটা হাতে তুলে নিয়ে ইন্দ্রজিৎ বলল, ওস্তাদ তোকে কবরে পাঠানোর পুরো ব্যবস্থাই করেছিল দেখছি। চমকে উঠে রজত বলল, কি বলছিস? ওস্তাদের নামে উল্টোপাল্টা কথা বলবি না। ওস্তাদ আমাদের মাই বাপ। আরে নিজেই দেখ, তোর নাকের ফুটো বরাবর যে রাবারের টুকরো ফিট করা আছে, তাতে সরু সূচ দিয়ে সূক্ষ্ম ছিদ্র করা। ওই বিষাক্ত গ্যাস নাকে গেলে বিজয় মল্লিকের সঙ্গে তোরও ভবলীলা সাঙ্গ হয়ে যেত। চমকে উঠল রজত, কালুর দিকে রক্তাবু চোখে তাকালো। তুমি আমাকে শেষ করে দিতে চেয়েছিলে ওস্তাদ? তুমি মরতে আর দোষ পড়তো ভিখুর ঘাড়ে। মাঝখান থেকে চোরাই রত্নগুলো নিয়ে পালাতো তোমাদের ওস্তাদ কালু। এসবের ফাঁকে ইন্সপেক্টর জয় বর্মনের হাত ছাড়িয়ে পালাতে গেল কালুয়া। সঙ্গে সঙ্গে রাতে নিস্তব্ধতাকে বিদীর্ণ করে মিস্টার বর্মনের রিভলভার গর্জে উঠল। বুলেট লক্ষ্যভেদ করতেই হাঁটু গেড়ে বসে পড়ল সে। চিৎকার চেঁচামেচি শুনে দরজা খুলে বেরিয়ে এসেছেন পুতুল ঘরের মালিক মিস্টার বিজয় মল্লিক। কাঁচা ঘুম ভেঙেছে সবে। চোখ কচলাতে কচলাতে বললেন, ওরে রাতের বেলা এত চেঁচামেচি কিসের? অবাক হয়ে তাকালেন ইন্দ্রজিতের দিকে। আরে আপনি সেদিন আমার দোকানে ওই পুতুল কিনতে এসেছিলেন না? হাসলো ইন্দ্রজিৎ সরকার। ওরে বাবা, এত অন্ধকারেও ঠিক চিনেছেন দেখছি। তা আপনার ডান হাত কালু যে ইতিমধ্যে সব স্বীকার করেছে। তা চোরাই রত্নগুলো কোথায় রেখেছেন বলে দিলে আমাদের কাজে খানিকটা সুবিধা হয়। আমি কথা দিচ্ছি, ইন্সপেক্টর আপনার শাস্তি কমানোর জন্য চেষ্টা করবেন। কিসের শাস্তি? আমি তো কোনো অন্যায় করিনি। আর কোন চোরাই রত্নের কথা বলছেন আপনি? কার কাছে আছে তা? সত্যি বলছি, এসবের বিন্দু বিসর্গ আমি জানি না। জানি না বললে তো চলবে না মিস্টার মল্লিক। আপনার দোকান থেকে বিক্রি হওয়া পুতুলে একবার নবরত্ন পাওয়া গেছে, একবার দামি পালিশ করা হিরে। পুলিশের ঘরে সেগুলো জমা পড়েছে, রিপোর্ট রয়েছে। ভাবছেন মিথ্যে বলে ছাড়া পেয়ে যাবেন? আরে দাগি অপরাধী আপনি। আমাদের কাছে খবর আছে সম্পত্তি লোভে আপনি নিজের বাবাকেও মেরেছিলেন। পুতুলের ভেতর মূল্যবান রত্ন পাচারও আপনারই আইডিয়া। ভেবেছিলেন গ্রামের শৌখিন দোকান খুলে বসবেন, কেউ কিচ্ছু টের পাবে না। এই অঞ্চলের সবাই জানে আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন। ডাক্তারের সার্টিফিকেট রয়েছে আমার কাছে। আপনারা চাইলে আমি এক্ষুনি নিয়ে আসতে পারি। এইসব উল্টোপাল্টা অ্যালিগেশন আমার এগেনস্টে আনার চেষ্টাও করবেন না, নইলে মানানির মামলার জন্য তৈরি থাকবেন।
আপনার শোবার ঘরটা একটু দেখব। স্থির অচঞ্চল ভঙ্গিতে বলল ইন্দ্রজিৎ সরকার। কেন? সেখানে কি আছে? এত রাতে কারোর বেডরুমে ঢোকা কি উচিত কাজ? সেটা আমরাই ভালো করে বুঝবো, তাই নয় কি? কিছু নেই, আবার হয়তো অনেক কিছু আছে। আপনার কি বেডরুমে নিয়ে যেতে কোনো সমস্যা রয়েছে? বাঘাটে গলায় হুঙ্কার ছাড়লেন ইন্সপেক্টর জয় বর্মন। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও দোতলার নিজের শোয়ার ঘরে নিয়ে গেলেন বিজয় মল্লিক। আমার কথায় বিশ্বাস হলো না তো আপনাদের? ওই শয়তান কালুর কথাই শুনলেন। যখন পস্তাবেন তখন বুঝবেন। তীক্ষ্ণ দৃষ্টিতে বিজয় মল্লিকের দিকে তাকালেন জয় বর্মন, যেন চোখের দৃষ্টিতেই কাবু করে দেবেন। কিভাবে জানলেন কালুয়াই আমাদের আপনার কথা বলেছেন? প্যাঁচে পড়া শিকারের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্সপেক্টর জয় বর্মনের দিকে তাকালো বিজয় মল্লিক। চিবিয়ে চিবিয়ে বলল, আপনারাই তো বললেন কালুয়া ইতিমধ্যেই সব স্বীকার করেছে। তার মানে নিজে ফেঁসে গিয়ে ওই আপনাদের আমার নামে উল্টো পাল্টা কথা বলেছে। এমন সময় ইন্দ্রজিৎ চিৎকার করে উঠল। এইদিকে একবার আসুন। এতক্ষণ ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল ইন্দ্রজিৎ। একটা জানালার দিকে সে জয় বর্মনের দৃষ্টি আকর্ষণ করল। কাঠের জানালার তলায় লাগোয়া একটা কাঠের টুকরো টেনে বের করলো ইন্দ্রজিৎ। মরাত করে শব্দ হলো। এমন কায়দা করে জিনিসটা সাঁটিয়েছিল যে হঠাৎ দেখলে কেউ বুঝতে পারবে না যেটা জানলার কোনো অংশই নয়। বাক্সটা খুলতেই মূল্যবান রত্নগুলো আলো মেলে ঝলমল করে উঠল। জয় বর্মনের দিকে তাকিয়ে হাসল ইন্দ্রজিৎ। এই নিন আপনার চোরাই রত্ন। কেমন চোখের সামনেই আছে, অথচ খেয়াল না করলেই নেই। এবার স্পষ্টতই ভেঙে পড়লেন বিজয় মল্লিক। কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ভুল হয়ে গেছে। আসলে পুতুলগুলো কোনোদিন যে পুলিশের হাতে পড়বে বুঝতে পারিনি। যদি তখন বোঝার সুবিধার জন্য কোম্পানির লোগো খোদাই না করতুম, তবে আপনারা কোনোদিনই আমায় ধরতে পারতেন না। লোকজন নিয়ে ইন্সপেক্টর জয় বর্মন বেরিয়ে যাওয়ার পর গ্রামের অন্ধকার ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অরণ্য বলল, তাহলে সেদিন তুই বিজয় মল্লিককে সহজ ভালো মানুষ বলেছিলি কেন? জানলার ওপাশে বিজয় মল্লিকের সাগরের দাঁড়িয়ে আমার উপর লক্ষ্য রাখছিল যে, তাকে ইন্সপেক্টর জয় বর্মন দেখতে না পেলেও আমার চোখে সে ফাঁকি দিতে পারেনি। শুনছিলেন অনিন্দিতা দাসের কলমে গোয়েন্দা ইন্দ্রজিতের গল্প মেম পুতুল রহস্য। কেমন লাগলো আছে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল আবির, মৃন্ময়, জয়দীপ, জয় ভট্টাচার্য, জয় দাস ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।